দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল বাজার বাংলাদেশে পণ্য রপ্তানির কথা ভাবা হচ্ছে আর ভাবাই স্বাভাবিক, কারণ এখানকার সুযোগটা বিশাল। কিন্তু কিভাবে এই সম্ভাবনার বাজারে সফলভাবে ঢোকা যায়? আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে এই বাজারে নিজেদের একটা শক্ত জায়গা করে নেওয়া সম্ভব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। প্রায় ৬৩ বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ঠিক এই পরিমাণ টাকার পণ্য আমদানি করেছে। শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে যে আন্তর্জাতিক ব্যবসার জন্য এখানে কি বিশাল এক সুযোগ অপেক্ষা করছে। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে? প্রথমে আমরা এই ৬৩ বিলিয়ন ডলারের সুযোগটা নিয়ে কথা বলবো, এরপর দেখব বাজারের কিছু বাস্তব চ্যালেঞ্জ, তারপর আলোচনা হবে ১০ ধাপের একটা কার্যকরী প্ল্যান নিয়ে, আর হ্যাঁ, একজন লোকাল পার্টনারের গুরুত্ব কতটা সেটাও বুঝব। সবশেষে মূল বিষয়গুলো একবারে ঝালিয়ে নেব। তাহলে আমাদের প্রথম পর্ব, সেই ৬৩ বিলিয়ন ডলারের সুযোগ। চলুন দক্ষিণ এশিয়ার এই দারুণ গতিশীল বাজারটাকে একটু কাছ থেকে দেখি, বোঝার চেষ্টা করি ঠিক কী কারণে এখানকার আমদানির চাহিদা এত বেশি। আচ্ছা, এই যে এত বিশাল চাহিদা, এটা আসছে কোথা থেকে? এর পেছনের মূল কারণগুলো হল, প্রথমত বাংলাদেশের বিশাল জনসংখ্যা, দ্বিতীয়ত দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণী যাদের ক্রয়ক্ষমতা বাড়ছে, আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বজুড়ে পরিচিত তৈরি পোশাক, বিদ্যুৎ আর নির্মাণ শিল্পের মতো বিশাল সব খাত। এই শিল্পগুলোর জন্যই তো প্রতিনিয়ত কাঁচামাল আমদানি করতে হয়। এখানে দেখুন কোন কোন খাতে সুযোগটা সবচেয়ে বেশি। যেমন বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যতম বড় তুলা আমদানিকারক দেশ, যা ভারত, ব্রাজিল বা আমেরিকা থেকে আসে। একইভাবে পরিশোধিত পেট্রোলিয়াম তেল, স্টিলের স্ক্র্যাপ কিংবা সিনথেটিক কাপড়েরও এক বিশাল বাজার এখানে। নিজের পণ্যের ক্যাটেগরি যদি এই তালিকায় খুঁজে পাওয়া যায়, তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ বাজার। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, বাজারের বাস্তবতা। দেখুন, এত বড় সুযোগ যেখানে, সেখানে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, তাই না? সফল হতে হলে কিন্তু এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকতে হবে আর সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তাহলে প্রশ্নটা হলো, বাংলাদেশে যারা নতুন রপ্তানি করতে আসে, তাদের জন্য সাধারণ ভুলগুলো ঠিক কি কি? কোন বিষয়গুলোতে সামান্য অসতর্ক হলেই কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ার ঝুঁকি থেকে যায়? এখানে দেখুন ৪টে প্রধান ঝুঁকির কথা বলা হয়েছে। যেমন ভুল এইচএস কোড ব্যবহার করা মানেই হল কাস্টমসে বড়সড় জরিমানা। আবার লাইসেন্সবিহীন কোনো আমদানিকারকের সাথে কাজ করলে টাকা আটকে যাওয়ার একটা বিরাট ঝুঁকি থাকে। লেটার অফ ক্রেডিট বা এলসির ছোট্ট একটা শর্ত যদি না মানা হয়, পেমেন্ট পেতে কয়েক মাস দেরি হয়ে যেতে পারে। আর ডকুমেন্টে যদি কোনো গরমিল থাকে, তাহলে তো কথাই নেই, দিনের পর দিন পণ্য বন্দরেই আটকে থাকতে পারে। আর এখানে লেটার অফ ক্রেডিট বা এলসিকে বোঝাটা ভীষণ জরুরি। এটা আসলে কি? সহজ কথায় এটা হলো ক্রেতার ব্যাংকের তরফ থেকে বিক্রেতাকে টাকা দেওয়ার একটা পাকা কথা। কিন্তু এর একটা শর্ত আছে, বিক্রেতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সব ডকুমেন্ট একদম নিখুঁতভাবে জমা দিতে হবে। মানে এটাকে পুরো লেনদেনের একটা রুলবুক বা নিয়মকানুনের বই বলা যেতে পারে, যার প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে মেনে চলা বাধ্যতামূলক। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার উপায় কি? চলুন আমাদের তৃতীয় পর্বে যাই, ১০ দফা রপ্তানি ব্লুপ্রিন্ট। এটা হলো বাজারে সফলভাবে ঢোকা এবং কাজ শেষ করার জন্যে একটা পরিষ্কার রোডম্যাপ। দেখুন, প্রথম ৫টা ধাপ হল একদম ভিত্তি তৈরির কাজ। প্রথমে বাজারে পণ্যের আসল চাহিদা আছে কিনা তা যাচাই করা, তারপর সঠিক এইচএস কোড আর সব খরচ মিলিয়ে ল্যান্ডেড কস্ট কত হবে তা বের করা, ক্রেতার লাইসেন্স ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত হওয়া, এরপর চুক্তি ফাইনাল করা এবং সবশেষে একটা নিখুঁত প্রোফর্মা ইনভয়েস তৈরি করা। এই বেসিক কাজগুলো যত মজবুত হবে, পরের ধাপগুলো কিন্তু ততই সহজ হয়ে যাবে। আর পরের 5টা ধাপ হল সরাসরি অ্যাকশনের। এলসি আর ব্যাংকের ডকুমেন্টগুলো খুব সতর্কভাবে ম্যানেজ করা, কমপ্লায়েন্সের সব কাগজপত্র রেডি রাখা, পণ্য পাঠিয়ে সেটা ট্র্যাক করা এবং ক্রেতাকে আগে থেকে জানিয়ে দেওয়া, কাস্টমস ছড়ানোর প্রক্রিয়াটা নিবিড়ভাবে দেখা, আর সবচেয়ে জরুরি, প্রথম চালান শেষ হওয়ার পর ক্রেতার সাথে সম্পর্কটা আরও মজবুত করা, কারণ এতে কিন্তু ভবিষ্যতের ব্যবসার পথটা খুলে যায়। এখন আসি চতুর্থ পর্বে, একজন পার্টনারের শক্তি। এই যে ১০ ধাপের একটা প্ল্যানের কথা বলা হলো, এটা নিজে নিজে বাস্তবায়ন করা কিন্তু বেশ কঠিন হতে পারে, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। ঠিক এখানেই একজন স্থানীয় এক্সপার্ট বা পার্টনার পুরো প্রক্রিয়াটাকে অনেক অনেক সহজ করে দিতে পারে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট। নিজে সবকিছু করতে গেলে, মানে ডিআইওয়াই অ্যাপ্রোচে গেলে, ক্রেতা যাচাই থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় ঝুঁকি অনেক বেশি থাকে আর বাজারে ঢুকতেও অনেক বেশি সময় লেগে যায়।
অন্যদিকে একজন অভিজ্ঞ পার্টনারের সাহায্য নিলে ঝুঁকি কমে, পুরো প্রক্রিয়াটা সুন্দরভাবে ম্যানেজ করা যায় এবং অনেক দ্রুত বাজারে ঢোকা সম্ভব হয়। একজন স্থানীয় পার্টনার ঠিক কিভাবে সাহায্য করতে পারে? তারা সঠিক ক্রেতা খুঁজে বের করতে পারে। শুধু নাম জানা নয়, তাদের আর্থিক অবস্থা এবং বাজারের সুনাম কেমন সেটাও যাচাই করে। এছাড়া তারা চুক্তি আর ডকুমেন্ট তৈরিতে সাহায্য করে, পুরো রপ্তানি প্রক্রিয়াটা সমন্বয় করে এবং একটা শক্তিশালী ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করতেও পারে। আর সবচেয়ে বড় কথাটা হলো, একজন নির্ভরযোগ্য স্থানীয় পার্টনার একটা মাত্র চালানকে একটা দীর্ঘমেয়াদী রপ্তানি সম্পর্কে বদলে দিতে পারে, যা বিশ্বাস আর ধারাবাহিক ব্যবসার উপর ভিত্তি করে ধীরে ধীরে গড়ে ওঠে। এটা কিন্তু শুধু তত্ত্বকথা নয়, এর বাস্তব প্রমাণও আছে। যেমন ক্যানাডার ক্যানবিজ ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতার অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। একজন নির্ভরযোগ্য পার্টনারের কৌশলগত জ্ঞান, বাজারের গভীর বোঝাপড়া আর নিখুঁতভাবে কাজ করার মানসিকতা একটা ব্যবসায়িক সম্পর্ককে মজবুত করতে কতটা সাহায্য করে। বেশ, চলুন এবার আলোচনার একদম শেষ ধাপে যাওয়া যাক। এই যে এতক্ষণ ধরে এত কিছু জানা গেল, এই জ্ঞানকে কিভাবে একটা কার্যকরী রপ্তানি কৌশলে কাজে লাগানো যেতে পারে? তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. বাংলাদেশ একটা উচ্চ সম্ভাবনার এবং দারুণ সক্রিয় একটা বাজার। ২. এখানে সফলতা আসে মূলত ভালো প্রস্তুতি, নিয়মকানুন মেনে চলা আর স্থানীয় সম্পর্ক তৈরির মাধ্যমে। ৩. এই 10 দফা ব্লুপ্রিন্টটা বাজারে ঢোকার জন্য একটা পরিষ্কার পথ দেখায়। আর ৪. একজন স্থানীয় পার্টনার ঝুঁকি কমিয়ে দ্রুত সাফল্য এনে দিতে পারে। এখন মূল প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে। এই বিশাল সুযোগ আর একটা পরিষ্কার পথ নির্দেশিকা জানার পর ভাবার বিষয় হল, বাংলাদেশকে কোনো ব্যবসার পরবর্তী বড় বাজার হয়ে উঠতে পারে?